সারা পৃথিবীর যত প্রণালী আছে সব কিন্তু মুসলমান হতে পারে। অনেক কিছু তো ঘটেই পর্দার আড়ালে সবসময় আলোচনা চলমান থাকে। ট্রাম্প তো ওই যে একটা সুতার খেলা খেলে, মানে সপ্তাহে যেদিন ছুটি হবে তার আগের দিন বলে একটু শান্তি শান্তি। এরদোগানের কোনো আগা মাথা নাই, ট্রাম্পের মতোই এরদোগানের ক্যারেক্টার, সেম ক্যারেক্টার। সুপ্রিয় দর্শক, খবর সংগ্রহ টক শোতে আপনাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো, আমরাও ভালো আছি। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক আহমদ আতিক। আতিক ভাই। টক শোর দেশে এবং বিদেশে দর্শক শ্রোতা এবং আমাদের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক শ্রোতাদেরও আমাদের পক্ষ থেকে স্বাগত। সুপ্রিয় দর্শক, আপনারা অনেক কমেন্ট করতেছেন, ধন্যবাদ। এবং কমেন্টের পাশাপাশি আমাদের ভিডিওগুলো বেশি শেয়ার করি। আমি একটু ইউটিউবে যে দর্শক শ্রোতা রয়েছে তাদের কয়েকটা কমেন্ট আমি পড়ছি। শাহানা দিদারুল আহমেদ, উনি লিখছেন ভেরি নাইস, ধন্যবাদ আপনাকে। আনোয়ার হোসেন লিখছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। রবিমিয়া লিখছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ। রফিকুল ইসলাম আমাদের লাভ লেখ দিয়েছেন। ঝুমকা চৌধুরী বলছেন নাইস, ধন্যবাদ আপনাকে। রফিক শেখ লিখছেন আলহামদুলিল্লাহ ইরানের জন্য, ধন্যবাদ আপনাকে। ফেসবুকে আমাদের অগণিত দর্শক রয়েছেন, তাতে কিছু কমেন্টস আমি পড়ছি। এমডি সরওয়ালুর কবির চৌধুরী, উনি লিখছেন আপনাদের সুন্দর এবং বিশ্লেষণ ধর্মী আলোচনার জন্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। এমডি নোমান লিখছেন অনেক সুন্দর আলোচনা, ধন্যবাদ আপনাকে। সুফিয়া রহমান ইসলাম লিখছেন ভাইয়া আপনারা যে তারিখ দিচ্ছেন না কেন? তারিখ বলতে কি, আমরা যে ঘটনাগুলো বলি এটা মূলত আপনি ধরে নেবেন সেই দিনেরই ঘটনা, সেদিন বা আগের দিন, বা সেদিন আগে। আমরা খুব পুরাতন যখন টানি তখন আমরা বলে দিই অমুক মাসের বা অমুক ডেটের। এটা মোটামুটি যেহেতু ওদের দেশের সাথে আমাদের আমেরিকার সাথে একদিনের ডিফারেন্স থাকে, এই জন্য তারপরেও আমরা বলার চেষ্টা করবো। ধন্যবাদ। আব্দুল সামাদ ভারত থেকে দেখছেন, ধন্যবাদ আপনাকে। আতিক ভাই, আপনার কি অবস্থা বলেন তো? আলোচনার কতদূর আলোচনা, নাকি আবার রণপ্রস্তুতি নিচ্ছে? ঘটনা কি ঘটছে পর্দার আড়ালে? একটা জিনিস স্পষ্ট যে অনেক কিছু ঘটছে, একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। অনেক কিছু তো ঘটেই পর্দার আড়ালে সবসময় আলোচনা চলমান থাকে। আপনি দেখবেন এখনকার দুনিয়ায় একদিকে যুদ্ধ চলে, আরেকদিকে আলোচনা চলমান থাকে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বেসিক্যালি গত ৩-৪ দিন যাবৎ যা চাইছে তারা হলো ইরানকে চাপ প্রয়োগ করতে চাইছে, যে সেটা কূটনীতিক হোক সামরিক হোক, এবং চাপ প্রয়োগ করে কোনো কিছুতে বাধ্য করা। কিন্তু ইরানিরা তো সেই জাতিই না, তাদেরকে চাপ দিয়ে কোনো কিছু করানো যায় না, বরং তারাই চাপ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রকে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে সামরিক বিশ্লেষকরা, রাজনৈতিক বিশ্লেষকরা, তারা সবাই দেখেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের এখন সামরিক সামর্থ্য প্রায় নাই বললেই চলে। এবং তারা রীতিমতো পরাজিত হয়েছে দুইবার। এই যুদ্ধ ফেব্রুয়ারি থেকে যুদ্ধ শুরুর পর দুইবার তারা পরাজিত হয়েছে, এবং এটা মার্কিন জনগণও বুঝতেছে। হ্যাঁ, কিন্তু তাদের কিছু করার নেই, কারণ তারা ভোগবাদী সমাজ, তারা নিজেদের ভোগ টোগ নিয়ে আসে। এখন তো তাদের টান পড়ছে, এখনো টান, জ্বালানি তেলের দাম শুরু হয় নাই। মানে আবার যখন জ্বালানি তেলের দামটা বাড়া শুরু করবে, কারণ ট্রাম্প তো ওই যে একটা সুতার খেলা খেলে, মানে সপ্তাহে যেদিন ছুটি হবে তার আগের দিন বলে একটু শান্তি শান্তি, যাতে তেলের দামটা পরে, শুরুর দিনে তেলের দামটা পরে। ঠিক তাই আজকে দেখেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু তেলের দাম কিন্তু আজকেও কিছুটা পড়ে গেছে, যেহেতু একটা শান্তি শান্তি অবস্থা। আজকে তো ওদের ফার্স্ট উইকেন্ডের পরে আজকে এই কারণে আজকে ওই যে আপনার যে ব্রেন্ট ক্রুডের দাম আজকে $83.85, যেটা কিন্তু গত সপ্তাহে আমরা দেখেছি গত পরশু দিনে $90 ক্রস করেছিল, প্রায় $90.16 এরকম ছিল। হ্যাঁ, তারপরে আপনার ইন্টারমিডিয়েট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম $80.66। তার মানে কি, তারা একটা তেলের দামটাকে নিয়ন্ত্রণে রাখার ফলে তাদের দেশের অর্থনীতিটাকে একটু ধরে রাখতে পারতেছে, যে তাদের খুব। তো এইটা কয়দিন ধরে রাখবে? এবং যখনই একটা বড় ধরনের, এবং একই দিকে দেখেন আপনার মার্কিন যে এটা কি বলে, যে মার্কিন যে যুদ্ধমন্ত্রী আর কি, আজকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া পোস্টে জানাচ্ছেন যে পেন্টাগন এখনো সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় রয়েছে। এর আগে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপ করলে মার্কিন প্রেসিডেন্টও দাবি করেন যে হরমুজ প্যানেলে একটি চুক্তি হয়েছে এবং ইরানের পরমাণু কর্মসূচি বাতিলের বিষয়ে চুক্তি হতে যাচ্ছে। তিনি জানান আজ বিকেল থেকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এই ব্যাপারে আনুষ্ঠানিক আলোচনা শুরু হতে যাচ্ছে। ট্রাম্প আরও নিশ্চিত করেন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার, এই তিনটি প্রধান দেশের অনুরোধে তিনি শুক্রবার ইরানের বিরুদ্ধে হামলা স্থগিত করেছেন। এই দেশগুলো তাকে হামলা স্থগিত রেখে কূটনৈতিক সমাধানের দিকে যাওয়ার প্রস্তুতি ছিল। আপনি খেয়াল করেন, একই সাথে ট্রাম্প এবং তার প্রতিরক্ষামন্ত্রী একই ধরনের কথা বলতেছে, ওই যে তারা চাপ দিচ্ছে আর কি। কিন্তু অপরদিকে আপনি খেয়াল করেন,
আমেরিকার মধ্যে এবং ইরানের মধ্যে পাকিস্তান ও কাতার ওই পুরনো যে শান্তি আলোচক যেহেতু একটা এমওইউ তারা করেছিল, তারাও নানান ধরনের কূটনৈতিক বার্তা পৌঁছে দিচ্ছে এবং কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে যে এই দফায় মার্কিন আর ইরানিদের কোনো সরাসরি সংলাপ হবে না, সেইটা পরিচালিত হবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং কাতারের বিশেষ প্রতিনিধিদের মাধ্যমে। তো এই দিকে তো তারা এগুলা রাখছে, কারণ পাকিস্তান নিজেই এখন সৌদি আরবের অন্যতম প্রধান পার্ট হয়ে গেছে সৌদি নিরাপত্তার, যার কারণে মূলত ট্রাম্প কিন্তু এই সৌদি যে মোহাম্মদ বিন সালমান তার ফোনের কারণেই এই হামলা স্থগিত করেন, যে ভাই তুমি হামলা করলে আমাদের ক্ষমতা শেষ। এবং পৃথিবী পরিবর্তিত হয়ে গেছে, অলরেডি আমরা এটা দৃশ্যমান হতে দেখেছি। আপনি খেয়াল করেন যে ইসরায়েলের বিপক্ষে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস কথা বলেছিল, এই কারণেই কিন্তু তারা দেখেন খুব সুন্দর করে প্ল্যান সাজিয়ে, এদিকে ইরানের যুদ্ধ করছে, ওদিকে কিন্তু স্পেনের প্ল্যান সাজছে। সিওটা শহরে তারা প্রতিদিন লোক ঢুকাচ্ছে বেরোচ্ছে, মানে ওই শহরটাকে আসলে তারা নিয়ন্ত্রণে নিতে চাচ্ছে, যেহেতু সাগরের মূল স্পেন হলো সাগরের এই পারে, আর এই একটা ছোট শহর সাগরের আফ্রিকান অঞ্চলে স্পেনের দখলে রয়েছে। এখানকার জনসংখ্যাও মাত্র 90,000, খুব বেশি যে জনসংখ্যা তাহলে এখন দেখা গেছে 90,000-এর চেয়ে অভিবাসী বেশি ঢুকে গেছে, মরক্কোন লোকেরা। তো এরা যখন ঢুকে গেছে এরা কিন্তু, এবং অলরেডি আজকের যে নিউজ আমরা প্রায় 72 জন সর্বশেষ যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে 72 জন মারা গেছে এইসব অভিবাসী যারা ঢুকছে, কারণ এখানে এত লোকের খাবার কে দিবে, এখানে তো এক্সেস কোনো খাবার নাই। হ্যাঁ, এদের সাথে পুলিশের নিয়মিত সংঘর্ষ হচ্ছে, স্প্যানিশ পুলিশের সাথে। অনেকে ডুবে মারা গেছে। হ্যাঁ, অনেকে ডুবে মারা গেছে। তো এইগুলা কিন্তু মানে মূলত আমেরিকা বা ইসরায়েল চাচ্ছে যে স্পেনের এই শহরটাকে তারা মরক্কোর দখলে নিয়ে ওইখানে মার্কিন ঘাঁটি করবে। মার্কিন ঘাঁটি করলে অন্তত একটা প্রণালী তারা নিয়ন্ত্রণে নিতে পারলো, জিব্রাল্টার প্রণালীটা। এটাও কিন্তু দেখেন মুসলমান, সারা পৃথিবীর যত প্রণালী আছে সব কিন্তু মুসলমানদের বলে। তো নানান ছলে বলে কৌশলে তারা এগুলোর ওয়েস্টার্নটা তাদের নিয়ন্ত্রণ বজায় রাখছিল। এখন যদি সিওটাতে মার্কিনিরা এসে বসে, তাহলে জিব্রাল্টার প্রণালীতে তারা নজরদারি করতে পারবে। এই হলো একটা ঘটনা। আর এগুলো দিয়ে যখন করছে, আবার ইরানের যে প্রেসিডেন্ট পেজেশকিয়ান উনি কিন্তু বলেছেন যে পুরনো যে এমওইউ ওইটাই মার্কিন যুক্তরাষ্ট্রকে মানতে আমরা বাধ্য করব। হ্যাঁ, তার মানে কি আমেরিকা বলতেছে একদিকে, তারা বলতেছে আরেক দিকে। এখন পর্দার আড়ালে তো উভয় পক্ষেই কি করতেছে জানি না। তারপরে আরেকটা জিনিস খেয়াল করেন, এটা কিন্তু আগস্ট মাস, অলরেডি আজকে 3 তারিখ, এবং আপনি খেয়াল করেন আজকে তো আরবাইন ইমাম হোসেনের যে 40 ইরাকে যেটা, ইরাকে এই বিপুল জনশক্তি, এইটার সাথে কিন্তু ইরানও যুক্ত। কারণ ইরাকে আপনি খেয়াল করেন সৌদি আরবে, মানে আমি প্রেয়ারের সাথে তুলনা করতেছি না, সৌদি আরবে যে হজ হলো মুসলমানদের, হজ অস্বীকার করলে কেউ মুসলমান থাকে না। তো হজে কিন্তু এত কোটি কোটি লোক হয় না, তার মধ্যেই ওইটার ম্যানেজমেন্ট, নিরাপত্তা, এগুলো সৌদি আরব হিমশিম খায়। অথচ এইখানে কিন্তু 2.5 কোটি প্লাস লোক আসে বিশ্বের প্রায় 170টা দেশ থেকে, এবং প্রচুর বিদেশি থাকে এখানে, 25-30 লাখের বা 40 লাখও হয় অনেক সময়। এই বিদেশি সহ ইরাককে আমরা বলতেছি একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ। তারা এই লোকগুলার ম্যানেজমেন্ট কিভাবে করে? কোনো অ্যাক্সিডেন্ট হয় না, হতাহত হয় না, সবার অভিযোগ নাই, সবার খাবার দাবার, ইভেন কি কারো ব্যাগ লাগেজ হারিয়ে গেলে সেইটা তার ঠিকানা বলা হয়েছে যে সবাই যেন ব্যাগের মধ্যে তার ঠিকানাটা দিয়ে দেয়, সেই লাগেজটা তারা 15 দিনের মধ্যে তার বাড়িতে পৌঁছায় দিচ্ছে। তার মানে এই যে সুপার ম্যানেজমেন্ট, এটাও কিন্তু একটা ব্যাপার। তো সৌদির মতো এত ধনী নাই না, তো এই ইরাকের সাথে এই ম্যানেজমেন্টে ইরানও জড়িত থাকে অবশ্যই। তো তারা এই দুই দেশ মিলে এই ম্যানেজমেন্ট করে, এবং ইরান কিন্তু মূলত এই যে নানান ধরনের কূটনীতিক এটা সেটা চুপচাপ সহ্য করতেছে শুধু এই আরবাইনটা শেষ হওয়ার জন্য। মানে আপনি দেখবেন আগামী 1 সপ্তাহের মধ্যে এইটার যুদ্ধ আবার শুরু হবে, মার্কিন যুক্তরাষ্ট্র আবার করবে, হামলা করবে, এটা নিশ্চিত। এবং মার্কিনিরা এই হামলা থেকে নিশ্চিত পাবে না। এবং তারা দেখেন এই আজকেও কিন্তু তারা করছে কি, এই ইরানের উপর ওই MQ-9 ড্রোন পাঠাচ্ছিল, ইরানিরা ওইটা ফেলে দিচ্ছে আজকে দুপুরের দিকে। আচ্ছা, হ্যাঁ, তারপরে ইরানের একটা সীমান্তে বামপন্থী ওই যে সম্ভবত ইরাকের তুদে পার্টি এরকম, মানে ইরানি প্রবাসী যারা ইরাকে থাকে ওদেরকে তো মার্কিনিরা হেল্প করে, ওরা ইরানের কোনো একটা সীমান্ত পোস্টে এসে হামলা চালাইছিল। তো এখানে ইরানের একজন সীমান্তরক্ষী শহীদ হয়েছে। তো এগুলা কিন্তু তারা চালিয়েই যাচ্ছে। আর এর মধ্যে কিন্তু তারা ফিলিস্তিনেও প্রতিদিন হামলা করতেছে, ওই যে মিশর সীমান্তবর্তী অঞ্চলটা। তো আজকে মনে হয় এটা 73,000 আরো সর্বোচ্চ, মানে যখন চুক্তির কথা ট্রাম্প বলছে সেই দিনই আপনার সর্বোচ্চ ওখানে এই হতাহতের ঘটনা। অথচ ওই অঞ্চলটার সাথে কিন্তু তারা শান্তি চুক্তি করছে। তার মানে আমেরিকানদের কোনো কথার 2 পয়সার দাম দিচ্ছে না। তার মানে আমেরিকানদের চুক্তি করা আর না করা একই কথা। এবং ওই তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে
যে ফিলিস্তিনি উপত্যকায় নেতানিয়াহুর মূল উদ্দেশ্য হলো ফিলিস্তিনিদের তাদের জন্মভূমি থেকে তাড়িয়ে দেওয়া এবং এই অঞ্চলের শান্তি নষ্ট করা। এবং আমেরিকা ফিলিস্তিনের শান্তি উদ্যোগ নেওয়ার কথা ঘোষণার পরও ইসরায়েলি হামলায় বহু ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। তো এটাকে তারা একটা ভিন্ন দিকে নিয়ে যাচ্ছেন। এটা এই যে স্টেটমেন্টটা তুরস্ক দিলে, এরপরে কি যে আপনার এরদোগান কি আবার সরি বলে? এরদোগানের কোনো আগা মাথা নাই, ট্রাম্পের মতোই এরদোগানের ক্যারেক্টার, সেম ক্যারেক্টার। সেটাই তো, সে বলেছে আমার বুকে ফিলিস্তিন, মুখে আবার ব্যবসা করে ইসরায়েল। আবার এই যে টার্কিশ এক দলের এমপি কে আজকে দেখলাম ভিডিওতে, সে এগুলো নিয়ে কথা বলতেছে টার্কিশ পার্লামেন্টে। তো যাই হোক, এগুলো তো আগাচ্ছে। আবার এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রেও কিন্তু মানে নানান ধরনের আইন টাইন চালু করছে। মানে ট্রাম্পের অবস্থাটা আসলে খুব শোচনীয় হয়ে গেছে, কারণ যেহেতু আগামী মাসে তাকে ইলেকশনে করতে হবে, সে এই জন্যই ঘুরায় ফিরায় এটা দেখেন এই যে আগস্টে নিয়ে আসছি, কিন্তু এই আমরা করছি না এটাকে দেখবেন সে টেনে সেপ্টেম্বরে নিয়ে যাবে। এমনও হতে পারে যেটা সে প্রথম থেকে চাচ্ছিল, আরবদের মধ্যে ইরানের সাথে লাগে সে দূরে চলে যাবে। এটা কি হওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, এটা একটা শিয়া সুন্নি সংঘাতের দিকে নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবং ইরানিরা কিন্তু তাদের বিবৃতিতে বলে দিয়েছে যে যেই দেশের সৈন্য সংখ্যা বা তার নেভাল, যেমন বাংলাদেশ এখন এই 14টা দেশের সাথে সৌদি নেতৃত্ব আছে, নেভাল চুক্তি হয়েছে। তো এইখানে যদি বাংলাদেশ জাহাজ পাঠায় এবং সেই জাহাজ যদি বাবাল মানদেবের দিকে যায়, তো ইয়েমেনি প্রতিরোধ যোদ্ধারা কি ছেড়ে দিবে? না, এটা তো। এবং ইরান, স্পেশালি ইরানের বক্তব্যটাই শুনেন, এই বক্তব্যই কিন্তু সবার, ইরান পন্থীদেরও বক্তব্য, যে যেই দেশের ভূখণ্ড বা বেজ ব্যবহার করে আমাদের হামলা করা হবে। এখন শুধু ধরেন সৌদি আরবের মার্কিন বেজ থেকে হামলা করলো, বলছে আমরা ওই বেজেতে হামলা করবো এবং সৌদি সকল বেজেও হামলা করবো, মানে সবকিছু আমাদের এখন বৈধ। ওরা কিন্তু এখনো পর্যন্ত বলছে যে সেনাদের সাথে সংযুক্ত ওইসব জায়গায়। দক্ষিণ লেবাননের একটা ঘটনা ঘটেছে, ইসরায়েল কিন্তু আজকে দক্ষিণ লেবাননে ফসফরাস বোমা দিয়ে হামলা করেছে। তো এটা কিন্তু একটা খুবই মানবতা বিরোধী ভয়াবহ অপরাধ। এইটা নিয়ে কিন্তু এখন আর পশ্চিমারা কেউ কোনো কথা বলে, কখনোই বলে না। অথচ পশ্চিমারা সারা মানবাধিকারের ধোঁয়া তুলে সারাদিন। হ্যাঁ, এবং এই যুদ্ধ যত লম্বা হবে মধ্যপ্রাচ্যের বা পশ্চিম এশিয়ার এই যুদ্ধ, এবং ধীরে ধীরে কিন্তু মার্কিনিরা এটাকে দেখেন মাঝহাবি যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে। সৌদি নেতৃত্বে যে দেশগুলো সব সুন্নি জোট, আর ইরানের নেতৃত্বে মোটামুটি সব শিয়া, এক মানে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা বাদে বাকি লেবানন বলেন, ইয়েমেন বলেন, সিরিয়াতে যারা আছে, ইরাকের অর্ধেকে তো, হ্যাঁ ইরাক তো শিয়া রাষ্ট্রই বেসিক্যালি। হ্যাঁ, কারণ বেসিক্যালি আপনি যদি ধরেন তার 65% যদি শিয়া, তাহলে থাকে আর 35 ভাগ। সেই 35 ভাগের মধ্যে 18 ভাগ হলো কুর্দি, এবং কুর্দিরা শিয়া সুন্নি কারোর সাথেই নেই, যদিও তারা অফিসিয়ালি সুন্নি, কিন্তু তারা কুর্দি হিসেবে আলাদা। হ্যাঁ, তো 35 থেকে আর 17 থাকে 17। এই 17-র মধ্যে তো অনেকেই নিরপেক্ষ। হ্যাঁ, তো আপনার থাকে হয়তো 8 বা 10% সুন্নি বেসিক্যালি। তো এবং ইরাক তো এখন অনেকটা নিয়ন্ত্রিত, এখন তো আর এখানে মাঝহাবি গ্যাঞ্জাম নেই, যেটা সাদ্দাম সরে যাওয়ার পর তাৎক্ষণিক ছিল, তার যে জাতিগোষ্ঠীর সাথে, তার বংশের সাথে, অন্যদের সাথে, তো সেইটা এখন নাই। তো ইরাক, ইরান দুইটাই এখানে শিয়া রাষ্ট্র, লেবানন শিয়া রাষ্ট্র। ইয়েমেনের জানেন, ইয়েমেনের শিয়া বলে, কিন্তু এটা আসলে একটু পার্থক্য আছে। ইয়েমেনিরা বাংলাদেশের মতো, এটা বলে জায়েদি শিয়া। তারা হলো ইমাম হাসানের বংশধর, এবং ওই যে আমাদের যে হযরত শাহজালাল, শাহপরানেরা আসছিল ইয়েমেন থেকেই কিন্তু আসছিল। ইয়েমেনের মাটি হাতে করে নিয়ে আসছিল, আমাদের যে ইতিহাস বই পড়া যায়, সেই মাটি এসে যেই জায়গায় মিলবে তারা সেইখানে সেটেল হবে। তো হযরত শাহজালালরা আইসা বাংলাদেশের সিলেটের মাটির সাথে তাদের মিল পাইছে, তো হযরত শাহজালাল ইয়েমেনি বলাই হয়, তো তারা এইখানে সেটেল করছেন। তো দেখেন এই যে জায়েদিরাও কিন্তু মানে এরা হলো সুফি এক ধরনের, মানে শিয়াও না সুন্নিও না, বাট নবীর বংশকে সম্মান করে। তো এখন আমরা তাদেরও শিয়া হিসেবে কাউন্ট করতেছি, ঠিক আছে। তো এইগুলা তো এই ফাইনালি এটারে কিন্তু এই শিয়া সুন্নি সংঘাতের দিকেই আমেরিকানরা টার্ন করার চেষ্টা করতেছে, যদিও ইরান খুব সুকৌশলে যেন কোনো মাঝহাবি সমস্যা না হয়, এবং ইরান কিন্তু মাথা গরম করতেছে না প্রথম থেকেই, কারণ ওকে তো উস্কানো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো এখন এই যে আমরা যদি তাদের বিরুদ্ধে হামলায় অংশ নেই, তাহলে সেইটা কিন্তু আমাদের মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে মোতায়েন বাংলাদেশি সেনা এবং নেভি বেস, লেবাননেও কিন্তু বাংলাদেশ নেভির একটা পার্ট আছে। হ্যাঁ, তো এইগুলো খুব ঝামেলার তৈরি হবে, আর বিশ্ববাজারের জ্বালানি তো গেলই। আচ্ছা, আর আমি দুটো বিষয় জানতে চাই স্পেসিফিকলি। একটা হচ্ছে আপনার সুদানে ওই যে গ্রাম্য বৈঠক হয় ওখানে, এটা একটু মজার, একটু দর্শকদের একটু। না, আপনি জানেন যে সুদানটা ছিল আফ্রিকার একটা সর্ববৃহৎ মুসলিম রাষ্ট্রগুলোর একটা, এবং আফ্রিকার সবচেয়ে বড় দেশগুলোর দুই একটার মধ্যে অন্যতম। তো প্রথমেই আমেরিকানরা যেই চিন্তা করলো, ওমর হাসান আল বশির, যিনি সুদানের তৎকালীন প্রেসিডেন্ট ছিলেন,
তো আমাদের এই অঞ্চলের মানুষ কিন্তু শুধু আমাদের এই অঞ্চল ইউরোপ আমেরিকা দেখে মনে করে পৃথিবী বুঝি এরকম, পৃথিবী কিন্তু এরকম না। আফ্রিকান দেশগুলার সমাজ কাঠামো, সামাজিক রীতিনীতি অন্যরকম। যেমন সুদানের ওমর হাসান আল বশির, ওনার কিন্তু কোনো সন্তান নেই, কিন্তু ওনার 2জন দাস সন্তান ছিল। এখনো কিন্তু আফ্রিকায় দাস প্রথা আছে এবং কিনতে পারে। তো উনি ওই 2জন দাস পুত্র ছিল তাদেরকে মানুষ করেছেন। তো এই ওমর হাসান আল বশির অনেকটা ইরানপন্থী ছিল এবং সেই সময় ইরান তাকে তার রোডস অ্যান্ড হাইওয়ে ডেভেলপমেন্ট, টেলিকমিউনিকেশন ডেভেলপমেন্ট, আর্মির প্রশিক্ষণ এগুলো দিত। তো আমেরিকা যখন দেখলো যে এটা তো খুব কঠিন হয়ে গেছে, পুরো আফ্রিকার ওই অঞ্চলটা মিশর শিশর সব নিয়ন্ত্রণে নিয়ে দেবে, তখন একজন ধর্মীয় নেতা ছিল, এখানকার নামটা বলে গেলাম, নোয়ারি না এরকম, ওনাকে পরে উনি ওই প্রো সৌদি হয়ে গেল। তো পরে ওই বশির ওনাকে অ্যারেস্ট করলেন। তখন আবার এই একদল ইসলামী খুব বিক্ষোভ টিক্ষোভ করলো। এই সুযোগ নিয়ে আমেরিকানরা ওইখানে ওদের যে রেগুলার আর্মি আর র্যাপিড সাপোর্ট ফোর্সেস, ওই দুইটাকে ভাগ করে দিল। এবং সুদানের ওই যে সাউথ সুদান আপনি দেখেন, জন গ্যারাং খ্রিস্টান একজন লিডার, সেও ওই একটা প্যারামিলিটারি টাইপের গ্রুপ আছে, ওইটাকে ইউরোপিয়ানরা প্রচুর ইয়ে করলো। এবং সাউথ সুদান মূলত আলাদা করলো কেন? সুদান আর সাউথ সুদান মানে তেলের খনিগুলো, তেল এলাকাগুলো পড়ছে সাউথ সুদান। আফ্রিকার সব দেশের আপনার সংঘাতগুলা ইউরোপিয়ানরা আর আমেরিকানরা গিয়ে করছে শুধু সম্পদ, ওই তেলের খনিগুলো ওই জায়গায় নিয়ে নিল। এবং পরে একটা যৌথ চুক্তি হলো যে তেলের একটা পোর্শন এই সুদান নিবে, একটা পোর্শন সাউথ সুদান নিবে। তো চীন আবার ওইখানে মজার ব্যাপার, এইসব তেল ক্ষেত্রগুলো বিনিয়োগ হলো সব চীনের। তো চীন দুই পক্ষের সাথেই ওইখানে আছে। কিন্তু তারপরেও একটা পর্যায়ে আমেরিকানরা এমন বেপরোয়া হয়ে উঠলো যে জেনারেল ওমর বশিরকে সরায় দিল। এবং তারপরে ওই যে সেনাপ্রধান আর যে র্যাপিড সাপোর্ট ফোর্স কে ক্ষমতায় আসবে এইটা নিয়ে আবার তাদের মধ্যে ফাইট লেগে মূলত সুদান এখন দুই ভাগে বিভক্ত। একটা খ্রিস্টান সুদান তো গেলই, সাউথ সুদান, আর মূল সুদানটাও এখন এই যে দুই জেনারেলের দ্বন্দ্বে দুই ভাগে বিভক্ত। এইভাবেই আমেরিকা এই জায়গাটাকে কন্ট্রোল নিচ্ছে। এবং এই সুদানের এই দুই ফোর্সকেই এখন সহায়তা করে আপনার টার্কি এক গ্রুপকে সহায়তা করতেছে, আবার আরব আমিরাত আরেক গ্রুপকে সহায়তা করতেছে, সৌদি আরবও কোনো এক গ্রুপের সাথে আছে। তো এই অবস্থায় ওই দেশটা আসলে এক ধরনের ভঙ্গুর একটা রাষ্ট্র। দুই সৈন্যবাহিনী দুই দিকের সীমান্ত মেনটেন করে। মূল সুদান যে একজন জেনারেলের নেতৃত্ব, তাদের আর্মির যে চিফ তার নিয়ন্ত্রণে আছে। আর এই যে আরএসএফ এর যে র্যাপিড সাপোর্ট ফোর্স, এটা অনেকটা আমাদের আনসারের মতো আর কি। আনসারের মতো হইলেও আমাদের আনসারের যেটা ওই যে রিজার্ভ একটা কি র্যাপিড ব্যাটালিয়ন আছে আনসারের এটা কি ব্যাটালিয়ন বলে, মানে আনসারের যেই ব্যাটালিয়নটা আমরা এয়ারপোর্ট বিভিন্ন জায়গায় এই ধরনের আর কি, ওদের টোটাল এই বাহিনীটা। তো এই বাহিনীটার নিয়ন্ত্রিত এলাকায় উত্তর দারফুরে গারা আল জাওয়াইয়া গ্রামে, সেইখানে তারা ওদের একটা ইয়ে ছিল, মানে ওদের উপজাতি এবং লোকাল মেইন জাতির মাঝখানে একটা কোর্ট আছে। তো কোর্টের বাইরে ওই যে আমাদের প্রাচীন হিন্দি ফিল্মে বা গাছতলার নিচে যে প্রাচীন গ্রামীণ বিচার, ওই ধরনের বিচার চলতেছিল। হ্যাঁ, ওইটা ঠিক কোর্টের পাশেই পঞ্চায়েত বলা হয়, আমাদের দেশে পঞ্চায়েত, ঢাকায়ও ছিল একসময় পঞ্চায়েত ব্যবস্থা, আর গ্রামে কি বলে এটারে সালিশি। হ্যাঁ, তো এই ব্যবস্থার মধ্যে ওইখানকার যে ওই সালিশ কাউন্সিলের 2-3 জন কমান্ডার ছিলেন, আর ওই যে আরএসএফ র্যাপিড সাপোর্ট ফোর্সের ওইটার 2 জন কমান্ডার ছিলেন, এবং আরো স্থানীয় উভয় পক্ষের লোকজন ছিলেন। তো সেই বিচার যখন হইতেছিল সেই সময় আর কি এই যে আর্মির যে ইউনিট, ওরা ড্রোন হামলা চালাইছে। এবং এখন কেউ কেউ বলে যে এই আর্মির সাথে টার্কিশ ড্রোন আছে, আরব আমিরাত থেকে গেছে। তো তারা ড্রোন হামলায় ওইখানে প্রায় 35 জন উভয় পক্ষেরই গ্রামবাসী সহ এবং ওই 2 কমান্ডার, কয়েকজন বিচারক, এরা মারা গেছে আর কি। তো এইটা একটা খুব স্যাড নিউজ। এবং সুদানের কিন্তু আপনার এখনো শহর টহর এগুলোর ডেভেলপমেন্ট আছে। একসময় কিন্তু সুদান খুবই উন্নত সামাজিক এবং শিক্ষাগত দিকে আগায় ছিল, কিন্তু এই গত 10-15 বছরে এরা আবার অন্তর্দ্বন্দ্বে কলহে জড়িয়ে উভয় পক্ষের অবস্থানে মাঝে মাঝে বিমান হামলা চালায় এবং প্রায় মুখোমুখি সংঘর্ষ হয়।
এবং এগুলাতে তো মানে জাতিগত যেটা হয় গরিব দেশে সম্পদ থাকলে যে বিপদটা হয় হ্যাঁ, আর কি, সেটাই তাদের ক্ষেত্রে হয়েছে। নাইজেরিয়া আমরা দেখেছি এক সময় নাইজেরিয়ায় এত রোলস রয়েস চলতো যে মানুষ হাঁটার জায়গা পেত না, মানে মানুষ খেতে পায় না এখন। আচ্ছা, আমরা ছোট্ট একটা ঘটনা, ভূমিকম্প তো ইসরায়েলে হয়েছে, এটা একটা হ্যাঁ, নর্মাল ঘটনা 5.6, এটা নিয়ে তেমন একটা আলোচনা করবো না, এটা প্রাকৃতিক- তেমন ক্ষয়ক্ষতিও না। হয়নি। আমরা একটু যাব, একটা ঐতিহাসিক রায় হয়েছে, সেটা হচ্ছে এলাহাবাদ হাইকোর্টে। আচ্ছা, ভারতের ইস্যুতে ঢোকার আগে আরো দুইটা জিনিস যেই আপনি দেখেন যে নেপালে যে কদিন জি, জি, মুসলমানদের হ্যাঁ, জি, বিরুদ্ধে দাঙ্গা হলো, সেইখানে কিন্তু ভারত থেকে ভারতীয় গোয়েন্দা সংস্থার প্রশিক্ষণপ্রাপ্ত নেপালিরা দাবি করতেছে 2 জন সদস্যকে গ্রেফতার করেছে। ওই যে প্রো ইন্ডিয়ান নেরেটিভ এরা তো আগেই রেডি ছিল হ্যাঁ। মেন্টালি ভিতর থেকে, যেমন এই স্পেনের ঘটনাটা ঠিক যেরকম আগে থেকে রেডি ছিল, ঠিক এইখানে এরা আগে থেকেই রেডি ছিল। মানে মূলত ভারত কিন্তু এই মুহূর্তে চাচ্ছে এই পুরো অঞ্চলের সিস্টেম নষ্ট করে দিতে, সামাজিক যে সহনশীলতা এটা নষ্ট, আবার সে প্রভাব বিস্তার হ্যাঁ। করবে। তো এই কাজে এটা হয়েছে। আর আরেকটা নিউজ হয়েছে যে মোদি কিন্তু সেদিন ভারতীয় পার্লামেন্টের যে সংসদীয় ককাস টকাস এগুলোর আলোচনায় বলছে যে আওয়ামী লীগকে বা শেখ হাসিনাকে সে প্রকাশ্যে রাজনীতি করতে দিবে না। কিন্তু আজকে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে সকাল থেকে আওয়ামী লীগের লোকজন এবং এরা প্রকাশ করতেছে যে সামনে 5ই আগস্ট, এই কারণে হতে পারে। 5ই আগস্টে তারা শেখ হাসিনা দিল্লিতে প্রেস কনফারেন্স করছে এবং এইখানে সাকিব আল হাসানও থাকবে। আচ্ছা, হ্যাঁ, তো যাই হোক, এগুলা তো আমরা কতটুকু সামাজিক যোগাযোগ মাধ্যম এত % এখনো খুব বেশি বিশ্বাসযোগ্যতা, কিন্তু এই ব্যাপারে সরকারকে সতর্ক থাকতে হবে। আর যেটা হলো স্বেচ্ছায় ইসলাম গ্রহণ, ভারতীয় হাইকোর্ট, আপনি জানেন ভারতের কিন্তু গণতন্ত্র এত কিছুর পরও কোথাও কোথাও সরকারি কোনো কোর্ট অ্যাক্ট করে, কিন্তু কিছুটা গণতন্ত্র, কিছুটা মত প্রকাশের স্বাধীনতা এগুলো বলে আছে। তো সেইটা এখন বাস্তবতা কি হয় আমরা জানি না। মানে ওই যে 2 বোন আর কি, তারা হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণের পর নিজের ইচ্ছায় বিয়ে করার সিদ্ধান্ত নেয়, তাদেরকে পুলিশ অ্যারেস্ট করছে। তো তাদের করা একটি হেভিয়ার্স কপার্স রিটের শুনানির সময় বিচারপতি সন্দীপ জৈন একটি পর্যবেক্ষণ দেন। তো এই যে আদালতে দায়ের করা রিট অনুযায়ী 20 বছরের দিব্যা ভাটিয়া ওরফে জয়া দিয়া ভাটিয়া এবং 35 বছরের অংশু ভাটিয়া ওরফে আমিনা অংশু ভাটিয়া নামের 2 বোন ইসলাম গ্রহণ করে নিজেদের পছন্দ মতো মানুষকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। কিন্তু তাদের বাবার অমত থাকায় স্থানীয় পুলিশ প্রশাসনের যোগসাজশে তাদেরকে জোরপূর্বক আটক করা হয়েছে বলে রিটে অভিযোগ করা হয়। এবং আদালত জানিয়েছে এই দাবিগুলো যদি সত্য প্রমাণিত হয় তবে ওই নারীদের ব্যক্তিগত স্বাধীনতায় বাবা বা অন্য কারো হস্তক্ষেপ তাদের সাংবিধানিক সুরক্ষার অধিকার, যেমন মর্যাদা, গোপনীয়তা, ব্যক্তিগত স্বাধীনতা এবং সিদ্ধান্ত গ্রহণের স্বায়ত্তশাসনের উপর অযাচিত হস্তক্ষেপ হিসেবে গণ্য হবে। তো পরে বর্তমান পরিস্থিতিতে আদালতের প্রধান দায়িত্ব হলো 2 বোন স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছেন নাকি কোনো ধরনের অবৈধ আটক বা চাপের মুখে রয়েছেন তা নিশ্চিত করা। তো এই বিষয়ে যাচাই করতে আদালত উত্তরপ্রদেশ কর্তৃপক্ষ এবং ওই 2 বোনের বাবাকে মানে আগামী 6ই আগস্ট তার আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। ওই আদালত ওই তারিখে তাদের হাজির করা না হলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের কারণ দর্শানোর পাশাপাশি ব্যক্তিগত হলফনামা দাখিল করতে হবে এবং 6ই আগস্ট এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। তো এই যে দেখেন ভারতে কিন্তু প্রায়ই, এটা কিন্তু এলাহাবাদ হাইকোর্ট, তো ভারতে কিন্তু প্রায়ই যেহেতু মাল্টি ন্যাশন কান্ট্রি, 2 ধরনের মাল্টি ন্যাশন, আপনি খেয়াল করবেন ভারতের একদিকে আছে মুসলমান, হিন্দু, তারপরে খ্রিস্টান আছে, তারপরে বৌদ্ধ আছে, আবার শিখ সম্প্রদায়, শিখ। আবার আরেকটা মজার মধ্যে এদের মধ্যে এই যে 7 সিস্টার এই অঞ্চলে চাইনিজ চেহারার লোকজন, মানে মঙ্গোলীয় চেহারা। তো এই যে মঙ্গোলীয় চেহারার এদেরকে মূল ভূখণ্ডের সাথে মানুষের সাথে খুব বেশি অ্যাডজাস্ট হয় না। আবার ধরেন সাউথ ইন্ডিয়া নর্থ ইন্ডিয়ার একটা বিরোধ আছে, মানে মুসলমান হিন্দু সবার মধ্যে, হ্যাঁ, মানে সাউথের লোকরা একরকম, নর্থের লোকরা আরেক রকম। যেমন নর্থের লোকরা যখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হয় তারা তখন টেকনিক্যালি পাকিস্তানের সাথে তাদের সম্পর্ক ভালো হয়ে যায় ভারতের। আবার সাউথের লোক যখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের খুব পাওয়ারে চলে আসে তারা পাকিস্তানের সাথে সম্পর্ক ব্যাপক সংঘাতের দিকে নিয়ে যায়। এটা এখন না, কিন্তু সেই মুঘল আমল থেকে। ওই যে দাক্ষিণাত্য আমরা বলতাম না, ডেকেন, মুঘল অনেক সম্রাট কিন্তু দাক্ষিণাত্যে নিয়ে গেছে তাদের রাজধানী। তো এই কারণে ভারতের এরপরে বাঙালিকে দেখতে পারে না সারা ভারতের লোকরা, মানে বাঙালি শুনলেই হিন্দিভাষীরা বাঙালিদেরকে পেটায় যে তুই বেটা বাংলাদেশি। ইভেন কি আগরতলার মানুষও যখন দিল্লিতে যায় ওরা মাইট দেওয়া শুরু করে। তো কলকাতার বাংলা তো তাও ধরেন একটু ওরা বুঝে, কিন্তু আগরতলার বাংলা তো রীতিমতো আমাদের সিলেট, নোয়াখালী, চিটাং ওইসব এলাকার ভাষার মতো। হ্যাঁ, তখন ওদের উপর আরো নির্যাতন শুরু হয় এবং এটা প্রায়ই আমরা ওই যে ইউটিউবে নির্যাতিত আগরতলার এবং পশ্চিমবাংলার লোকরা এগুলার ভিডিওই দেয়। ইভেন কলকাতার বিভিন্ন সরকারি অফিসও যে হিন্দিভাষী অফিসাররা বাংলাভাষী কেউ সেবা চাইতে গেলে তাদের সাথে খুব
রূঢ় আচরণ করে। তো এগুলা কিন্তু ভারতে খুব হচ্ছে, এবং আপনার বিয়ে শাদিও কিন্তু আমরা যতই বলি, আমাদের বাংলাদেশেও কিন্তু এটা কম বেশি আছে। যেমন দেখবেন এলাকা ভিত্তিক সিলেটের লোকরা একটু রিজিট, ওরা সিলেট ছেড়ে বাইরে দেয় না, খুব একটা চিটাগাংয়ের লোকরাও একই ধরনের রিজিট, আর বাকি অন্যান্য না, জেলাগুলো নোয়াখালীও ম্যাক্সিমাম না, তাও ওই এগুলো বেলটা। হয় না, তাও এগুলো হয়, কিন্তু স্পেসিফিক সিলেট আর চিটাগাং খুব রিজিট। হুম। নোয়াখালীর মেয়েও কম বেশি অন্য জায়গায় বিয়ে শাদী হয়, হ্যাঁ, কিন্তু নোয়াখালীর ছেলে মেয়ে বা কুষ্টিয়ার বা মুন্সিগঞ্জ বলেন বা ঢাকার বলেন, ঢাকা এদের মধ্যে একটা রিজিডিটি আছে, কিন্তু তারা এটা কিন্তু সিলেট আর চিটাগাং এটা খুবই রিজিট। আপনি কোন এলাকায় বিয়ে করছেন বা করবেন? না, আমরা তো খবর নাই খবর কোন নাই। দিকে। আচ্ছা, কোন এলাকা করবেন আপনি দর্শকদের বলবেন, দর্শকরা আপনাকে পরামর্শ তো দিতে পারে। ভারতে আসলে এই এই যে জাতপাত এবং কিন্তু একটা জিনিস আতিক ভাই আপনি দেখেছেন ভারতে, আমি এবং ভারতের হিন্দি সিনেমাতেও প্রচুর কিন্তু এই জাতীয় ঘটনা সিনেমা তৈরি হয়। আমি যেটা বলতে চাচ্ছিলাম, বিজেপি সরকারের আমলে ধরেন কংগ্রেসে বিজেপি, যেটা বলতেছিলাম যে বিজেপি সরকার আমলে এরা এটাকে ইস্যু বানিয়ে ফেলেছে, এই যে দুই বোনের, এরা এটাকে লাভ জিহাদ বানায় ফেলেছে। আরে বাবা, একটা দেশের যখন প্রায়, আপনি যদি ভারতে হিন্দু ধর্মের লোক ধরেন, ভারতে হিন্দু ধর্মের লোক কিন্তু সংখ্যালঘু। আপনি শিখদের আলাদা করেন, আপনি খ্রিস্টানদের আলাদা করেন, বৌদ্ধদের আলাদা করেন, মুসলমানদের আলাদা করেন, তখন কিন্তু হিন্দু ধর্ম সংখ্যালঘু হয়ে যায়। হ্যাঁ, কারণ মুসলমানদের প্রায় 25 থেকে 26 কোটি। অফিসিয়ালি না, ওইটা না, অফিসিয়ালি তারা বলে যে মুসলমানরা কোথাও কোথাও 20%, আচ্ছা, কিন্তু বেসিক্যালি মুসলমানরা 30% প্লাস। হ্যাঁ, তারপর শিখদের, হুম, পাঞ্জাবিরা কিন্তু ওরা হিন্দু না বেসিক্যালি, না। যদি হিন্দুদের সাথে মিলেমিশে থাকে, শিখ না। তারপরে সেভেন সিস্টার্স একটা বিশাল খ্রিস্টান এবং বৌদ্ধ, এবং সারা ভারতে কিন্তু প্রচুর খ্রিস্টান আছে, সাউথেও কিন্তু কেরালা অনেক প্রচুর। আমি তো এই কিন্তু অহিন্দুরা বা আপনি যদি বলেন তারা বলে সনাতন, অসনাতনরা কিন্তু কেউ একজোট হচ্ছে না, যার ফলে বাংলাদেশে কিন্তু আবার এরা সব দেখবেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মুসলমানদের বিরুদ্ধে, কিন্তু ভারতে কিন্তু হিন্দুদের বিরুদ্ধে মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ঐক্য জোট বা উপজাতীয় করতে দেওয়া হয় না, বা এরাও সচেতন না। কিন্তু এরা যদি সচেতন হয়, হিন্দুরা কোনোদিনও ভারতের ক্ষমতায় আসতে পারে না। এখন ঘটনা হচ্ছে আমাদের তো জাতপাত নিয়ে কোনো সমস্যা না, ঘটনা হচ্ছে কে সুন্দরভাবে সরকার চালাচ্ছে, কে সাদা কে কালা, এগুলো আমাদের সমস্যা না। যেটা বলে আমি শেষ করতে যাচ্ছিলাম, বিজেপি সরকারের আমলগুলো আপনি দেখেন, কংগ্রেস বলেন বা প্রথম বিজেপি ধরেন, যে অটল বিহারী বাজপেয়ী ধরেন, সেখানে কিন্তু ভারতের নির্বাচন কমিশন ফান্ডাল একদম শক্তিশালী ছিল। আপনার হাইকোর্ট গুলা এখনো কিছু কিছু আছে কিন্তু শক্তিশালী ছিল। মোদি এসে যেটা করছে সব জায়গাতে ধ্বংস করে দিচ্ছে। তো সুপ্রিয় দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানটা একটু দীর্ঘায়িত করলাম আপনাদের অনুরোধে, আপনারা চাচ্ছিলেন একটু বড় করতে। এবং একটা কথা আতিক ভাই যেটা বলেন বা আমি বলি, সব সময় আমরা বলি, আমরা হলাম সাধারণ নিপীড়িত মানুষের কথা বলি, আমরা কোন দেশের কোন মানুষের বিরুদ্ধে কথা বলি না, জাতপাত নিয়ে কথা বলি না, আমরা বিষয়গুলো উপস্থাপন করি। প্লাস হচ্ছে সরকারের বিরুদ্ধে, যে সরকারের খারাপ কাজগুলো, যে কাজগুলো তাদের জনগণের জন্য খারাপ, সেগুলো আমরা বিভিন্ন অনলাইন, টেলিভিশন, পত্রপত্রিকায়, বিভিন্ন জার্নালে আসে, সেগুলো আমরা উপস্থাপন করি। আমাদের কোনো ভাব আমরা প্রকাশ করি না। আপনাদের জন্য এই অনুষ্ঠানটা, এই জন্য আমাদের এই অনুষ্ঠানগুলো সম্পূর্ণ দেখে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের সাথে আপনারা এতক্ষণ যুক্ত ছিলেন সেটাও লিখে পাঠান। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে কিছু নাম্বার দেওয়া আছে, সে অনুযায়ী আপনারা যোগাযোগ করতে পারেন। ইন্টারন্যাশনাল বিষয়ে, যে কোনো বিষয়ে আপনারা যদি জানতে চান, অবশ্যই কমেন্ট করেন বা আমাদের মেইল করেন, দুইটা নম্বরে দেওয়া আছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। এবার আজকের মতো অনুষ্ঠানটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।